তারপরে পাইছো আমাকে? কই, আমি তো পাই না। ও আচ্ছা, এই পাইছি আমি। আমাকে দেখা যায়? শুরু করবো? স্ক্রিন শেয়ার হয় না এটা? ওকে, এটা স্কিপ করো। এটা স্ক্রিন শেয়ার হয় না নাকি? এইটা এখন আছে কিনা? এখন পাওয়া যায়? হ্যালো, লার্জ স্কেল করি। আচ্ছা, স্ক্রিনটি বড় আছে না এরকমই থাকবে? ওকে। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার শাহাবুদ্দিন, প্রফেসর অফ কার্ডিওলজি অ্যান্ড হেড অফ দি ডিপার্টমেন্ট, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ। আজকে প্রথম লাইভে আমি ক্লাস নিতে আসছি, এটা আমার প্রথম অভিজ্ঞতা। আমি এর আগে কখনো লাইভে ক্লাস নিইনি। তো কিছু ভুল ভ্রান্তি অথবা ই থাকতে পারে, সেটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে মার্জনা করবেন। প্রথমে আমি আমার নিজের ইন্ট্রোডাকশন দিতে চাই। আমি 1977 সালে সিলেট এমএজি ওসমান 77 সালে এসএসসি এবং 79 সালে এইচএসসি পাশ করি। সেই পটুয়াখালীর গলাচিপা একটা উপজেলা হাই স্কুল এবং কলেজ থেকে পরবর্তীতে 1985 সালে শেরেবাংলা এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে শেরেবাংলা এমএজি শেরেবাংলা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করি এবং 2000 সালে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় এনআইসিবিডি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট থেকে এমডি কার্ডিওলজি পাশ করি। প্রথমত আমি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সহকারী রেজিস্ট্রার, পরে আরপি রেসিডেন্ট ফিজিশিয়ান এবং সহকারী অধ্যাপক হিসাবে কাজ করি। পরবর্তীতে আমি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে 2008 সালে এখানে চলে আসি। 2008 সাল থেকে অদ্যাবধি প্রায় 2020 সাল পর্যন্ত আমি এখানে কর্মরত আছি। তো আজকে এই করোনা সিচুয়েশনে আমরা যখন সবাই মোটামুটি ভাবে ঘর বন্দি, আমরা যখন কোনো ক্লাস অথবা অন্য কোনো কিছুর মধ্যে নাই, তখন আমাদের একটা বিকল্প প্রচেষ্টা যে আমরা আমাদের একাডেমিক অ্যাক্টিভিটিস কিভাবে চালু রাখতে পারি। এর আগে আমি শুধুমাত্র ওসমানী মেডিকেল কলেজ এবং পার্কভিউ মেডিকেল কলেজে আমি আমার ক্লাস নিতাম। এখন একটা বৃহদাঙ্গনে আমার সুযোগ হয়েছে বেশ বড় সড়ো স্কেলে সবার সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করা। তো আমি এই অভিজ্ঞতা শেয়ার করার জন্য আজকে এখানে আসছি। আমি বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজে কর্মরত আছি, আমি আগেই বলেছি। আজকে আমরা যে ব্যাপারটা নিয়ে আলাপ করব সেটা হলো হাইপারটেনশন। আমি আমার নিজের বর্ণনা দিয়েছি। হাইপারটেনশন সম্পর্কে বলতে গেলে মানে সবার ধারণা হতে পারে যে এটা একটা বড় ধরনের প্রেশার, হাই প্রেশার, অতএব এটা আমাকে মনে হয় কোনো উচ্চ পজিশনে অথবা উচ্চ আসনে আসীন করবে। আসলে টোটালি একটা সম্পূর্ণ ভুল ধারণা। হাই ব্লাড প্রেশার নেভার হেল্পস হায়ার প্রফিটস।
কখনোই আপনাকে হায়ার কোনো প্রফিট দেবে না, হায়ার কোনো বেনিফিট দেবে না। আজকে আমরা যে সমস্ত জিনিসগুলো আমরা আলোচনা করার জন্য চেষ্টা করব, সেই সমস্ত জিনিসগুলোর মধ্যে থাকবে কিছু ইন্ট্রোডাক্টরি কথা, তারপরে আমরা কিভাবে হাইপারটেনশনকে ডিফাইন করতে পারি এবং এর কিছু ইপিডেমিওলজি, কিভাবে ব্লাড প্রেশার কন্ট্রোল হয়, ব্লাড প্রেশার এবং কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টর, এবং how we can classify hypertension, what are the causes of hypertension, including its pathogenicity. Now the history of evaluation, now clinical research, diagnostic complications, investigation. And finally, we will want to talk regarding the diagnosis and management of hypertension. We are planning to discuss all these things together today, and in our next classes we are planning to deal the hypertension in special conditions and special comorbid conditions. Now we are going to introduce the hypertension. What is it? Hypertension, in a very simple word, that is elevated blood pressure, is a serious medical condition that significantly increases the risk of heart, brain, kidney, and other diseases. Definitely, it is a positive relation with the heart, brain, and kidneys. It is a graded relationship. As the pressure is more, there is more risk to the heart, brain, and kidney. And overall, 1.13 billion people of the world, all over the world, have hypertension. But surprisingly, the 2/3 of this, the individual lives in the low and middle economic countries. আমাদের একটা ধারণা হতে পারে যে হাই প্রেশার এটা মনে হয় উচ্চবিত্তের অসুখ, কিন্তু WHO 2019 সালের সেপ্টেম্বর মাসে এটা কনক্লুড করছে যে না, হাই প্রেশার শুধুমাত্র বা মানে উচ্চবিত্তরই না, বরং উচ্চবিত্তের ভিতরে শুধুমাত্র 1/3 পিপলদের এই হাইপারটেনশন পাওয়া যায়, 2/3 আসতেছে লো এবং মিডল ইকোনমিক কান্ট্রিজ থেকে। অতএব আমাদের একটা ধারণা এটা চেঞ্জ হওয়ার একটা সুযোগ আসছে যে এটা হাইপারটেনশন শুধুমাত্র বড় লোকের অসুখ না। এবং যদি আমরা একটু চিন্তা করি যে প্রতি 4 জন পুরুষের মধ্যে একজনের হাইপারটেনশন থাকবে এবং 5 জনের ভিতরে একজন উইমেনের হাইপারটেনশন থাকবে। সো মেল এবং ফিমেলের রেশিও যদি চিন্তা করি তাহলে দেখা যায় যে এটা খুবই কমন, প্রতি পুরুষে 4 জনে একজন এবং মানে মেয়েদের মধ্যে 5 জনে একজন হাইপারটেনশন আছে। অতএব আমরা যদি খুব ভালোভাবে হাইপারটেনশনটা পরীক্ষা করতে পারি তাহলে প্রতি 4 জন রোগীর সাথে আপনি একজন রোগী আপনি অবশ্যই হাইপারটেনশনের পাবেন, অথবা অ্যাজ এ হোল আপনার হাইপারটেনশনের কপিয়ে যায়। নেক্সট, hypertension is a মানে মেজর কজ অফ প্রিমেচুর ডেথ ওয়ার্ল্ড ওয়াইড। এটা মানে এমনই একটা কজ যেটা প্রিভেন্টেবল, এবং এই কজটা মানে যদি আমরা প্রিভেন্ট করতে পারি, যদি হাইপারটেনশন আমরা কন্ট্রোল করতে পারি, ডেফিনেটলি এই সমস্ত প্রিমেচুর ডেথ থেকে আমরা মানে আমাদের সাবজেক্ট বা পেশেন্টদেরকে আমরা উপকৃত করতে পারবো। এর মধ্যে যদি আমরা দেখি যে 7.5 মিলিয়ন ডেথ পার ইয়ার, শুধুমাত্র মানে সমস্ত ডেথ যদি এভাবে ক্যালকুলেট করি তার ভিতরে প্রায় 12.8% ডেথ শুধুমাত্র হাইপারটেনশনের জন্য। এবং এই ডিসেবিলিটিটাও খুব কিন্তু কম না, অনেক ডিসেবিলিটি, প্রায় 57 মিলিয়ন ডিসেবিলিটি ডিউ টু হাইপারটেনশন। So one of the global target for non-communicable disease is to reduce the prevalence of hypertension by 25% by 2020. WHO একটা নতুন একটা টার্গেট ঠিক করে দিয়েছিল। এই করোনার আগে WHO বা সমস্ত বিশ্ব মনে করতো যে কমিউনিকেবল ডিজিজের আর কোনো প্রাদুর্ভাব দেশের ভিতরে নাই, অতএব নন কমিউনিকেবল ডিজিজ যেগুলো আছে সেগুলোর আমাদের কন্ট্রোল করতে হবে বেশি। সেজন্য তারা হাইপারটেনশন, হৃদরোগ সহ এবং ডায়াবেটিস সহ অন্যান্য রোগের দিকে খুব নজর দিয়েছিল, এবং তারই ধারাবাহিকতা তার পারিপার্শ্বিকতা 2025 সালের ভিতরে এইটা হাইপারটেনশনের মানে গ্লোবাল মানে প্রিভ্যালেন্স 25% রিডাকশন করার জন্য একটা টার্গেট বা প্ল্যান নিয়েছিল, যেটা সেপ্টেম্বর 13 2019-এ। কিন্তু সবচেয়ে বড় কথা যেটা হতেছে সেটা হলো ডিসপাইট দি মেজর অ্যাডভান্টেজ in our understanding of its pathophysiology,
and the availability of the many drugs that can effectively reduce blood pressure in most of the hypertensive subjects, yet hypertension continues to be the most important modifiable risk factor for cardiovascular diseases. যদিও আমরা এর প্যাথোফিজিওলজি জানি, অনেক ঔষধই আছে যে ঔষধগুলো মানে প্রয়োগ করলে ব্লাড প্রেশার ইফেক্টিভলি কমে, তারপরও হাইপারটেনশন এখনো সবচেয়ে মানে প্রধান একটা মডিফায়াবল রিস্ক ফ্যাক্টর রয়ে গেছে যেটা কার্ডিওভাস্কুলার ডিজিজের জন্য। সো উই হ্যাভ টু create a great awareness, that is we have to need for increased awareness for diagnosis and management of hypertension. Why physicians are worried? আমাদের কি অসুবিধা hypertension নিয়ে? কারণ hypertension is the most prevalent chronic condition in the world and the most common one reason for office visit to the physician. ফিজিশিয়ানদের কাছে ওয়ার্ল্ড ওয়াইড যে প্রিভেলেন্স আছে তাতে যত রোগী আসে তার চেয়ে হাইপারটেনশন এবং তার জটিলতার জন্য রোগী সবচেয়ে বেশি আসে। অতএব হাইপারটেনশন সম্পর্কে সবার একটা ভালো ধারণা রাখতে হবে, হাইপারটেনশনটা যাতে ভালোভাবে আমরা চিকিৎসা দিতে পারি। ইট অ্যাকাউন্টস ফর দি মোস্ট ড্রাগ প্রেসক্রিপশন। ঔষধ যত কিছু লেখেন তার সবকিছু ঔষধই এই হাইপারটেনশনের জন্য আপনি প্রয়োগ করতে পারবেন। কারণ আমরা যখন হাইপারটেনশনের ম্যানেজমেন্টে যাব দেখবেন যে মানে একটা ঔষধে হাইপারটেনশন কখনোই কন্ট্রোল হচ্ছে না, মানে একাধিক ঔষধ মানে প্রেসক্রিপশন করা লাগতেছে এবং কোনো ক্ষেত্রে মাল্টিপল ড্রাগ দেওয়ার পরও আসলে হাইপারটেনশনটা কন্ট্রোল হয় না। Fewer than 1 in 5 people with hypertension have the problem in blood pressure control. এবং এত সব করা সত্ত্বেও যে প্রায় 20% মতো লোকজনের ব্লাড প্রেশার কোনোভাবেই আপনি কন্ট্রোল করতে পারবেন না। অতএব ফিজিশিয়ানরা আমরা এই সমস্ত দিকগুলো আমরা ওয়ারিড। যদি আমরা বলছি আগে থেকেই যে আমরা হাইপারটেনশন একটা মানে মেজর রিস্ক ফ্যাক্টর বিভিন্ন ইস্যুর ভিতরে, এর মধ্যে হলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো মানে হাইপারটেনশন উইথ হার্ট ডিজিজ, লেফট ভেন্ট্রিকুলার ফেইলিউর, লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি এবং করোনারি হার্ট ডিজিজ। And in another reason, it may cause a stroke or transient ischemic attack. A stroke is the third most common cause for death from hypertension after coronary heart disease and cancer. তার মানে হচ্ছে ক্যান্সার এবং হার্ট ডিজিজের পরে মানে 3 নম্বর কারণ যে কারণে লোকজন মারা যায় সেটা হলো স্ট্রোক। তো হাইপারটেনশন একদিকে স্ট্রোক তৈরি করতে পারে, একদিকে হার্টের অসুখ তৈরি করতে পারে, রেনাল ফেইলিউর তৈরি করতে পারে, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ এবং রেটিনোপ্যাথি। সো শরীরের যত বড় বড় অর্গানগুলো আছে সবগুলো অর্গানকেই সে এফেক্ট করতে পারে। হাইপারটেনশন মানে সরাসরি ভাবে মানে এই সমস্ত অর্গানগুলোকে এফেক্ট করতে পারে দুই ভাবে। একটা, সে ডাইরেক্ট তার হাই ব্লাড প্রেশারের জন্য তার স্ট্রাকচারাল এবং ফাংশনাল যে অর্গান বা স্ট্রাকচার আছে সেখানে চার পরিবর্তন ঘটায়। দুই হলো ইনডাইরেক্টলি সে যে অ্যাথেরোস্ক্লেরোটিক যে প্রসেস আছে, অ্যাথেরোস্ক্লেরোটিক প্রসেসকে সে এক্সিলারেটেড করে সে এই সমস্ত গুলো কাণ্ড ঘটায়। সো অ্যাথেরোস্ক্লেরোটিক প্রসেস যখনই স্টিমুলেট করবে, শুধুমাত্র হাইপারটেনশন একা না, হাইপারটেনশনের সাথে আরো অনেকগুলো ফ্যাক্টরের সাথে যোগ হয়, যেমন হাই কোলেস্টেরল, জেনেটিক ফ্যাক্টর, ডায়াবেটিস এবং পারিপার্শ্বিক অবস্থা, ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটি, লেস ইনটেক অফ ফ্রুটস এন্ড ভেজিটেবলস, ওবেস পারসনস। তো এই সমস্ত জিনিসগুলো যখন সন্নিবেশিত হয়, একত্রিত হয়, তখন অ্যাথেরোস্ক্লেরোটিক প্রসেসটা আরো বেশি ত্বরান্বিত হয়। তো হাইপারটেনশন, অ্যাথেরোস্ক্লেরোসিস সবগুলো মিলিয়ে এই ধরনের কমপ্লিকেশন তৈরি করে। তো যেহেতু হাইপারটেনশন আমরা জানেন যে হাইপারটেনশন একটা মানে কিউরেবল ডিজিজ না, এটা তাহলে আমরা কেন চিকিৎসা করব, কেন এত কিছু জানবো? কারণ একটাই, কারণ হাইপারটেনশনকে যদি আমরা কন্ট্রোলে রাখতে পারি তাহলে এই ধরনের রোগগুলো যেমন হৃদরোগ এবং স্ট্রোক, রেটিনোপ্যাথি, পেরিফেরাল ভাস্কুলার ডিজিজ এবং রেনাল ডিজিজ এগুলো হওয়ার প্রবণতা থেকে আমরা নিজেদের রক্ষা করতে পারবো, আমাদের রোগীদের রক্ষা করতে পারবো। এটা প্রমাণিত যে হাইপারটেনশন চিকিৎসায় স্ট্রোক এবং হৃদরোগ এবং আদার রোগগুলো মানে 20 থেকে 30% মতো মানে কম। সুতরাং হাইপারটেনশনের চিকিৎসা করা জরুরি এবং যৌক্তিক।
আমরা এপিডেমিওলজি আগেও মানে পড়েছি যে আমরা 2007 দেখছি যে এটা 1.3 বিলিয়ন পিপলস এর আছে এবং মানে মেন 25% এবং উইমেনের 20% এর মতো আছে। কিন্তু যদি আমরা মানে এইজ মানে দেখি যে এটা যত এইজ বাড়তে থাকবে তত হাইপারটেনশনের মানে প্রিভ্যালেন্স বা তত বাড়তে থাকে এবং ইনসিডেন্স মোটামুটি 8 এবং 5-এর মতো পর্যায়ক্রমে পুরুষ এবং মহিলাদের। এখানে একটা চার্ট যদি দেখেন তাহলে দেখবেন যে যত এজ বাড়তে থাকছে তত কিন্তু হাইপারটেনশনের প্রিভ্যালেন্স বাড়তে থাকছে। 70 বছরের উপরে প্রায় 70% লোকের হাইপারটেনশন মানে দেখা যায়। তাহলে এটা সহজে অনুমেয় যে এজ মানে খুব একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর। কিন্তু যদিও বলা আছে এইজের সাথে সেক্স, এজ, রেস, ইথনিসিটি এবং জিওগ্রাফিক্যাল ভেরিয়েশন কোনটাই মানে হাইপারটেনশনকে বা মানে বাধান্বিত করতে পারে না। সে সব সেক্সে, সব এইজে, সব ইসে হাইপারটেনশন তার কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। তো এইজের সাথে একটা সামান্য এখানে পরিবর্তন দেখানো হলো। ভেরি ফানি কোশ্চেন যে হোয়াট ইজ ব্লাড প্রেশার। আমি মনে করি যে হাই ব্লাড প্রেশার জানার আগে একটু ব্লাড প্রেশারটা কি সেটা জানা দরকার এবং ব্লাড প্রেশারের আসল কাজ কি সেটাও একটু জানা দরকার। Blood pressure, it is the lateral pressure exerted by the column of the blood on the blood vessels wall while flowing through it. So it is the flow blood pressure, lateral pressure when blood flowing through it, and blood pressure measured in millimeter of mercury. Sometimes it can be measured in millimeter of water also. There are several parameters that we consider during the measurement of the blood pressure. It is systolic blood pressure, diastolic blood pressure, pulse pressure, mean arterial pressure, and mid pressure. কেন আমি এই সিস্টোলিক, ডায়াস্টোলিক ব্লাড প্রেশার এবং আদার্স ব্লাড প্রেশার গুলোর কথা উল্লেখ করলাম? কারণ ইন্ডিভিজুয়ালি এবং ইন কম্বাইন্ড এই সমস্ত ব্লাড প্রেশার গুলা একটা অথবা একাধিক আমাদের কার্ডিওভাস্কুলার রিস্ক ফ্যাক্টরকে প্রেডিক্ট করতে পারে। যেমন সিস্টোলিক ব্লাড প্রেশার, it is the blood pressure during systole and it is indicated by the first carotid sounds, and diastolic blood pressure is the blood pressure when heart relaxes, that is in diastole, is the fifth carotid sounds. Pulse pressure is the difference between the systolic and diastolic blood pressure. Mean arterial blood pressure, diastolic blood pressure plus 1/3 of the pulse pressure, and mid blood pressure, that is the sum of the diastolic and systolic blood pressure divided by the 2. In some regions, in some subjects, that the systolic blood pressure is alone is sufficient to cause the cardiovascular complications. In some region, diastolic blood pressures. So we will discuss in subsequent slides that which is responsible for which complications and in which ages. And basic principles of blood pressure regulation. As we know that there are several mechanisms that are responsible for control of blood pressures. That is its cardiovascular, renal, neuronal, endocrine, and other local tissue factors. These are the factors that actually controls our blood pressure according to our response. When this regulation is lost, there is elevations of the blood pressures, and the blood pressures is also affected by age, sex, body build, posture, sleep, emotion, and excitement. This is the normal physiological condition in which the blood pressure may vary according to age, sex, body build, posture, and sleep and equipment. And there is diurnal variations of blood pressure from morning to evening. Sometimes people may ask that my blood pressure falls in the night. This is not unusual. This is not unnatural. That blood pressure slightly may fall in the evening or in the night also. As we know that the blood pressure is controlled by the pumping of the heart, cardiac output, and peripheral resistance. All this is known all from our the physiologic difference. There's the baroreceptors and the blood pressures and brain stints. That is the complicated mechanism in which the blood pressure is maintained by blood pressure, heart rate, strokes, and the vessel diameters.
Now the most important things is the definition of the hypertension, and when we can define its hypertension. There is a very much argument that when we call this level to a hypertension, it's definitely a level that we must define. That's the hypertension. তার মানে হচ্ছে আমরা হাইপারটেনশন কখন মানে বাংলায় যদি আমি একটু বলি যে হাইপারটেনশন আমরা কখন ডিফাইন করব বা আমরা হাইপারটেনশন কখন বলবো, এটা নিয়ে বড় ধরনের ডিবেট আছে, চোখে মানে কত ধরনের লেভেলে আছে। তারপরও যদি একটা লেভেল দেখি, কারণ হচ্ছে যে রিলেশনশিপ বিটুইন দি ব্লাড প্রেশার এন্ড দি কার্ডিওভাস্কুলার রেনাল ইভেন্টস ইজ কন্টিনিউয়াস, making this distinction between normotensive and hypertensive based on the cutoff value somewhat arbitrary. এই যে নর্মোটেনসিভ এবং হাইপারটেনসিভ এর যে ডিফারেন্স, এটা খুবই আরবিট্রারি, খুবই কাট অফ ভ্যালু, একদম কোনো কাট অফ ভ্যালু এখন পর্যন্ত বের করা সম্ভব হয় নাই যে এর নিচে যদি ব্লাড প্রেশার থাকে তাহলে আর কোনো ধরনের কার্ডিওভাস্কুলার রিস্ক হওয়ার সম্ভাবনা থাকবে না। কোন ধরনের ট্রায়ালে ডেভিডসন থেকে আমি একটা উদ্ধৃতি করতে চাই যে 508 নম্বর পেজে আছে, there is no specific cut off value above which there is a risk of cardiovascular risk increases suddenly, and there is no evidence of blood pressure threshold that is mortality increases progressively throughout the range of blood pressure. But epidemiological association between the blood pressure and the cardiovascular risk extends from very low level of blood pressure, as because at systolic blood pressure 115 millimeter of mercury and diastolic blood pressure 75 millimeter of mercury. তার মানে হচ্ছে 115 মিলিমিটার সিস্টোলিক এবং 75 মিলিমিটার ডায়াস্টোলিক ব্লাড প্রেশার আর উপরে থাকলেও আপনার কার্ডিওভাস্কুলার রিস্ক হওয়ার সম্ভাবনা থাকবে। এটা মানে হাস্ট এবং ইএসসি 2018 এর গাইডলাইনস এখান থেকে স্পষ্টভাবে তারা এটা উল্লেখ করছে। তাহলে আমরা মানে যদি লেভেল করতে চাই, কোন লেভেলকে আমরা ব্লাড প্রেশার হিসেবে লেভেল করব, আমাদের এই সমস্ত ইপিডেমিওলজিক্যাল লেভেল থেকে মানে এটা লেভেল করা খুব কঠিন। ডেভিডসন কি বলতেছে, the diagnosis of hypertension is therefore made when the systolic and diastolic volume rises above a specific threshold that corresponds to the level of blood pressure at which the risk of cardiovascular complication and benefits of treatment outweighs the treatment cost. তার মানে হচ্ছে এমন একটা লেভেল যে লেভেলে চিকিৎসা করলে ট্রিটমেন্ট কস্টের চেয়ে তার বেনিফিট বেশি হবে এবং কমপ্লিকেশন কম হবে। এই যে লেভেলটা, এই লেভেলটাকে আমরা হাইপারটেনশনের লেভেল হিসেবে ধরবো। যদি ESC 2018 এর আমরা মানে গাইডলাইন আমরা দেখি, তাহলে সেখানে বলতেছে হাইপারটেনশন ইজ ডিফাইন্ড অ্যাজ দি লেভেল অফ ব্লাড প্রেশার এট হুইচ দি বেনিফিটস অফ ট্রিটমেন্ট আনইকুইভোক্যালি আউটওয়েজ দি রিস্ক অফ ট্রিটমেন্ট। তাহলে সোজাভাবে যে রিস্ক অফ ট্রিটমেন্ট মানে কমপ্লিকেশনস এবং রিস্ক বেনিফিট রেশিও যেখানটায় থাকবে সেখানটাই। সো ইন এ সিম্পল ওয়ার্ডস, মোস্ট অফ দি গাইডলাইন্স agree that the systolic value equal to or more than 140 millimeter and the diastolic blood pressure is equal to more than 90 millimeter of mercury. এই ভ্যালুর যদি উপরে থাকে, মোস্ট অফ দি গাইডলাইন এভাবে এগ্রি করছে যে এটাকে আমরা হাইপারটেনশন হিসাবে লেভেল করব। যদিও ব্যতিক্রম যে আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি এবং আমেরিকান কলেজ অফ আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন তারা 130 এবং 80 মিলিমিটার অফ মার্কারি বা তার উপরে যদি ব্লাড প্রেশার থাকে তাকে হাইপারটেনশন হিসাবে ডিক্লেয়ার করছে। আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি এবং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের এই ডিক্লারেশনের পিছনে স্প্রিং ট্রায়াল তাদের দায়ী। স্প্রিং ট্রায়ালে তারা দেখছে যে নন ডায়াবেটিক যে সমস্ত পেশেন্ট আছে সে সমস্ত পেশেন্টের যদি পেশেন্ট বলা ঠিক হবে না, নন ডায়াবেটিক সাবজেক্টের যদি ব্লাড প্রেশার যদি কমানো হয়, যত ব্লাড প্রেশার কমানো যায় ততই ব্লাড প্রেশার ভালো। সেই জন্য তারা 110-15 পর্যন্ত তারা ব্লাড প্রেশার কমিয়ে দেখছে যে সিস্টোলিক এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 75 এর নিচে পর্যন্ত কমিয়ে দেখছে যে এই পর্যন্ত যদি কমানো যায় তাহলে কার্ডিওভাস্কুলার রিস্ক হওয়ার সম্ভাবনা কম থাকে। এর পরিপ্রেক্ষিতে আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি এবং আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন তারা 130/80 কে বা তার উপরের লেভেলকে হাইপারটেনশন হিসেবে লেভেল করেছে।
তো আমরা যারা মানে ফিজিশিয়ান আছি, আমরা যারা স্টুডেন্ট আছি, আমরা যারা এখানে আমি জানি আমার পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট আছে, আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট আছে, তাদের জন্য এখন লেভেল করা কোনটা কঠিন হবে। আমি আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য বলবো, যেহেতু ডেভিডসনে আপনাদের 140/90 কে ব্লাড প্রেশারের লেভেল করা দেওয়া আছে, আপনারা যখন আপনাদের পরীক্ষার সময় আসবে আপনারা 140/90 কে আপনাদের কাট অফ ভ্যালু বা থ্রেশহোল্ড ভ্যালু আপনারা ধরবেন, বা এর উপরে ব্লাড প্রেশার থাকলে আপনারা ব্লাড প্রেশার বলবেন। কিন্তু যারা পোস্ট গ্রাজুয়েটে আছেন অথবা আমার যারা মানে ফিজিশিয়ানস এখানে আছেন, আমরা কার্ডিওলজিস্ট হোক বা ইন্টার্নিস্ট হোক অথবা অন্য যে কোনো ডিসিপ্লিনের থাকুক না কেন, তারা যদি নন ডায়াবেটিক পেশেন্ট থাকে তাহলে 130/80 ব্লাড প্রেশারের উপরে থাকলে সেটাকে হাইপারটেনশন হিসেবে লেভেল করবেন, এবং লেভেল করার জন্য তার ট্রিটমেন্ট অপশন মানে অফার করবেন। সেই ট্রিটমেন্ট অপশন হতে পারে নন ফার্মাকোলজিক্যাল এবং ফার্মাকোলজিক্যাল। আমরা যখন ট্রিটমেন্ট অপশনের বেলায় আসবো তখন আমরা এই জিনিসগুলো আমরা আরো মানে ক্লিয়ার করব। একইভাবে ব্রিটিশ হাইপারটেনশন এবং WHO এবং মোস্ট অফ দি হাইপারটেনশন সোসাইটি তারা 140/90 কেই হাই ব্লাড প্রেশারের কাট অফ ভ্যালু হিসেবে কাউন্ট করে ধরে রাখছে। কিছু কিছু টার্মস আমরা মাঝে মাঝে আমরা মানে দেখবো যে হাইপারটেনশন এমার্জেন্সি মানে এবং হাইপারটেনশন আর্জেন্সি, রেজিস্ট্যান্ট হাইপারটেনশন, সিউডো হাইপারটেনশন এবং মার্কড হাইপারটেনশন, হোয়াইট হাইপারটেনশন, এই সমস্ত কথাগুলো আমাদের সামনে আসবে। আমরা সিম্পল মানে যে হাইপারটেনশন এমার্জেন্সি বলতে আমরা কি বুঝি? হাইপারটেনশন এমার্জেন্সি বলতে আমরা এমন একটা কন্ডিশন বুঝি যেখানে হঠাৎ করে একটা প্রেশার খুব বাড়বে এবং এর সাথে টার্গেট অর্গান ড্যামেজ থাকবে। টার্গেট অর্গান ড্যামেজ বানিয়ে এইভাবে যেমন অ্যাওর্টিক ডিসেকশন থাকতে পারে, পালমোনারি কনজেশন, করোনারি আর্টারি ডিজিজ এবং প্রোগ্রেসিভ রেনাল ডিজিজ, স্ট্রোক এবং এনকেফালোপ্যাথি। যদি সেরিব্রাল, কার্ডিয়াক, রেনাল এবং রেটিনাল এই সমস্ত কমপ্লিকেশন দেখা যায় এবং তার সাথে ফেয়ারলি রাইজ যদি ব্লাড প্রেশার থাকে, হঠাৎ করে যদি এই প্রেশারটা বাড়ে, তাহলে এটাকে আমরা হাইপারটেনশন এমার্জেন্সি হিসাবে বলবো। এবং হাইপারটেনশন এমার্জেন্সি বলবো এই জন্য যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই সমস্ত হাইপারটেনশন এমার্জেন্সি গুলো আমাদের মানে ভর্তি হওয়া প্রয়োজন হয় এবং সিসিউ এবং আইসিইউতে পেশেন্টকে রাখতে হয় এবং তার প্যারেন্টাল ড্রাগের রিভিউ। কিন্তু একটা মজার ব্যাপার হচ্ছে যে কোন ব্লাড প্রেশারে এই হাইপারটেনশন আর্জেন্সিটা হবে, এটা কিন্তু আসলে নির্দিষ্ট বা নিরূপিত নয়। যে এই ব্লাড কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে যে সিস্টোলিক ব্লাড প্রেশার 220 এবং ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 180 বা 120 বা তার উপরে যদি থাকে, তাহলে হাইপারটেনশন এমার্জেন্সিটা ইউজুয়ালি ডেভেলপ করে। একইভাবে হাইপারটেনশন আর্জেন্সি এটা এক ধরনের মানে হাইপারটেনশন এমার্জেন্সির মতোই বলে। এক্ষেত্রে শুধুমাত্র ব্লাড প্রেশারটাই খুব রাইজ করবে, 180 বা 110 ডায়াস্টোলিক ব্লাড প্রেশারের হবে, কিন্তু এখানে ড্যামেজ থাকবে না। এটাকে আমরা হাইপারটেনশন আর্জেন্সি বলবো। এটা আর্জেন্সি বলছি এই জন্য যে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা ভর্তি হওয়ার প্রয়োজন হয় না, আউটডোর বেসিসে এটা চিকিৎসা দেওয়া সম্ভব এবং এক্ষেত্রে প্যারেন্টাল ড্রাগেরও প্রয়োজন হয় না, এটা ওরাল ড্রাগ দিয়ে এটা ট্রিটমেন্ট করা সম্ভব। আর ভিতরে থাকতে, এই জন্য রেজিস্ট্যান্ট হাইপারটেনশন আপনি দেখবেন আপনার কাছে রোগী আসতেছে, একটা দুইটা তিনটা চারটা ঔষধ দিচ্ছেন, রোগীর কিন্তু ব্লাড প্রেশার কমছে না। তখন আপনার মানে ভিতরে একটা ধারণা হতে পারে যে এটা হয়তো বা সেকেন্ডারি হাইপারটেনশন এই ক্ষেত্রে থাকতে পারে। কোনো কোনো বইতে সিভিয়ার হাইপারটেনশন হিসাবে কিছু মানে কথা লেখা আছে, যদিও এখন আর সিভিয়ার হাইপারটেনশন এভাবে বলে না, গ্রেড অফ হাইপারটেনশন স্টেজ 2 এবং স্টেজ 3 হাইপারটেনশনই এখন বলে। তবু যেহেতু কোনো কোনো বইতে আমরা মানে দেখা মানে পাবেন, সেই জন্য সিভিয়ার হাইপারটেনশনটাকে বলতেছি যে ব্লাড প্রেশার 180/110 অথবা থেকে 220/130 পর্যন্ত থাকবে উইদাউট এনি সিমটমস অর একুট টার্গেট অর্গান ড্যামেজ। তাহলে এটা মানে আর মানে যে এই প্রায় সমান হাইপারটেনশন আর্জেন্সির মতো, প্রায় মানে প্রায় একই রকম। ম্যালিগন্যান্ট হাইপারটেনশন এটা আগের বইতে মানে ভালোভাবে ছিল, এখনকার অনেক বই থেকে ম্যালিগন্যান্ট
malignant hypertension যেহেতু মানে height of the hypertension এর definition classification যখন বলবো আমরা তখন আমরা malignant hypertension কে একদম টপে বলবো, সেই জন্য আমরা malignant hypertension সম্পর্কে জানতে চাই। Malignant hypertension is defined as the presence of the elevated blood pressure in association with bilateral retinal hemorrhage and or exudates with or without papillary. খুব ইলেভেটেড থাকবে এবং তার সাথে রেটিনাল হেমোরেজ অর এক্সুডেটস থাকবে, পেপিলিডিমা থাকুক বা না থাকুক, এটা ম্যালিগন্যান্ট হাইপারটেনশন হিসেবে বিবেচিত হবে। পোর্সারাল হাইপারটেনশন অনেক ক্ষেত্রে মানে এটা আমাদের ফিজিশিয়ানদের খুব একটা মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়ায়। যখন রোগী আমাদের কাছে আসে বলে যে স্যার কি ঔষধ দিচ্ছেন, দাঁড়ানোর সাথে সাথেই তো আমার প্রেশার কমে যায়, আমি পড়ে যাই, আমি অজ্ঞান হয়ে যাই, এরকম সেটা আমরা কি প্রেশার হিসাবে দেখবো? এটা পোর্সারাল হাইপারটেনশন, কোন বইতে অর্থোস্ট্যাটিক হাইপারটেনশন হিসাবে ডিফাইন করা আছে। এবং দিস কন্ডিশন ইজ ডিফাইন্ড অ্যাজ এ রিডাকশন অফ দি সিস্টোলিক ব্লাড প্রেশার অফ at least 20 millimeter of mercury or diastolic blood pressure 10 millimeter of mercury within 3 minutes of quiet standing. আমি 3 মিনিট দাঁড়িয়ে থাকার পরে যদি আমার at least অথবা ডায়াস্টোলিক ব্লাড প্রেশার 10 যদি আমার কমে যায়, তাহলে সেইটাকেই আমরা মানে পোর্সারাল হাইপারটেনশন বলবো। এর মূল কারণ অটোনমিক না মানে নার্ভাস সিস্টেমের ফেইলিওরের জন্য, অথবা এটা ডায়াবেটিক অথবা কিডনি কমপ্লিকেশনের জন্য, অথবা ডায়াবেটিক নেফ্রোপ্যাথির জন্য এটা এরকম হতে পারে। এটা খুব খারাপ একটা কন্ডিশন। এই কন্ডিশনে হলে পেশেন্টের হাইপারটেনশন হয়ে যায়, আবার যদি দাঁড়ায় যায় পেশেন্টের হাইপারটেনশন হয়ে যায়। এই যে হাইপারটেনশন আর হাইপারটেনশনের ভিতরে পেশেন্ট থাকে, এটা মানে পেশেন্টকে অনেকটা প্যানিক করে তোলে, দাঁড়াইলে এবং হাঁটতে করে। সেই ক্ষেত্রে রিঅ্যাসুরেন্স প্লাস কিছু ঔষধের মেডিকেশন এবং টাইট কন্ট্রোল অফ ডায়াবেটিস এগুলো যদি করা যায়, তাহলে মোটামুটি ভাবে পেশেন্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর হয়ে দাঁড়ায়, কারণ অটোনমিক নার্ভাস সিস্টেমের এখানে কন্ট্রোল থাকে। এখন ব্লাড প্রেশার এন্ড কার্ডিওভাস্কুলার রিস্ক সম্পর্কে আমরা একটু জানতে চাই। এটা 2017 এর গাইডলাইন্স, মানে আমেরিকান কলেজ অফ কার্ডিওলজির গাইডলাইন্স এবং 2018 এর ইএসসি গাইডলাইন্স এর দ্বারা তারা পরিষ্কার ভাবে উল্লেখ করছে যে শুধুমাত্র ব্লাড প্রেশারের চিকিৎসা করলে হবে না, ব্লাড প্রেশারের সাথে তার কার্ডিওভাস্কুলার রিস্ক আছে সেটুকু আপনার মানে ডিটেক্ট করতে হবে। এবং যখন আমরা পেশেন্টের হিস্ট্রি বা ইভ্যালুয়েশন করব, সেখানেও দেখবো যে আমরা বলতে চাই যে ব্লাড প্রেশারের শুধু হাইট অফ দি ব্লাড প্রেশারের সাথেই না, এবং তার সাথে কোনো রিস্ক ফ্যাক্টর আছে কিনা, অথবা সেকেন্ডারি কোনো কজ আছে কিনা, টার্গেট অর্গান ড্যামেজ আছে কিনা আমরা দেখতে চাই। তো সেই প্ল্যানিং এর অনুসারে তারা এটাকে ম্যান্ডেটরি করে দিয়েছে, একদম ক্লাস 1 ইন্ডিকেশন করে দিয়েছে প্রেশারের সাথে কার্ডিওভাস্কুলার রিস্ক আছে কিনা এটা আপনার দেখতেই হবে। কারণ যদি আপনার একটা পেশেন্টের স্টেজ অন হাইপারটেনশন থাকে এবং তার কার্ডিওভাস্কুলার রিস্ক না থাকে, তাহলে সেই ক্ষেত্রে তাকে আমরা ড্রাগ ট্রিটমেন্ট না দিয়ে তাকে নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টের মধ্যে রাখতে পারি। কিন্তু একটা পেশেন্টের মানে স্টেজ 2 হাইপারটেনশন আছে, কিন্তু তার মাল্টিপল রিস্ক ফ্যাক্টর আছে, আর মডিফায়াবল মানে নন ফার্মাকোলজিক্যাল ম্যানেজমেন্টে রাখা সমীচীন হবে না, সেই ক্ষেত্রে তার ড্রাগ ট্রিটমেন্ট লাগবে। এমনকি স্টেজ 1-এও যদি কেউ থাকে এবং তার যদি কার্ডিওভাস্কুলার রিস্ক খুব বেশি থাকে, যে এসসিভিটি রিস্ক স্কোর 20 এর উপরে যদি থাকে, সেই ক্ষেত্রেও তাকে ড্রাগ ট্রিটমেন্টের আওতায় আনতে হবে। আমরা এই সমস্ত দিকগুলো যখন আমরা ড্রাগের মানে ট্রিটমেন্টের মডালিটিস আমরা বর্ণনা করব, তখন আমরা এই ট্রিটমেন্ট মডালিটি এখানে আমরা বর্ণনা করব। A direct positive relationship between the blood pressure and cardiovascular risk has been observed in men and women, all ages, races, ethnic group, countries, regardless either of the risk factor of CVD. বলছি যে একটা মানে ব্লাড প্রেশারের সাথে সমস্ত এজের, রেসের এবং সেক্সের এবং সমস্ত দেশের তার রিস্ক ফ্যাক্টর থাকুক বা না থাকুক, একটা গ্রেডেড, একটা স্টেপার একটা রিলেশনশিপ আছে। যত ব্লাড প্রেশার বেশি, তত তার কার্ডিওভাস্কুলার রিস্ক হওয়ার সম্ভাবনা বেশি। এবং একটা দেখা গেছে একটা মাল্টিপল মানে মিলিমিটার সিস্টোলিক ব্লাড প্রেশার এবং প্রতি 10 মিলিমিটার ডায়াস্টোলিক ব্লাড
প্রেশার যদি বাড়ানো হয় বা কোনো যদি বাড়ানো থাকে, তাহলে সেটা কার্ডিওভাস্কুলার এবং স্ট্রোক হওয়ার সম্ভাবনা দ্বিগুণ। অতএব আমাদের ব্লাড প্রেশার টাইট কন্ট্রোলে রাখতে হবে এবং আমাদের থ্রেশহোল্ডের নিচে রাখতে হবে। আমরা পরবর্তীতে থ্রেশহোল্ড এবং নিয়ে আমরা আলাপ করব। তো কে কে আসলে এই কার্ডিওভাস্কুলার রিস্ক আসলে